আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ১৩৭১ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং মাঝখানে কয়েকটা কর্মদিবস আমরা দেখেছি যে সেখানে কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন ছিল বাজারের অবস্থান। তো সেই জায়গা থেকে গত কার্যদিবসেই কিন্তু আমরা দেখেছি যে ১১০০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছিল। সেই জায়গা থেকে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১৩০০ কোটি টাকার উপরে, প্রায় ১৪০০ কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো অবশ্যই এটি একটা ইতিবাচক একটা ধারা মনে হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ডিএসসি সূচকটিও কিন্তু বেড়ে লেনদেন শেষ করেছে। আমরা যদি একটু দিন শেষে সূচকের অবস্থানটা দেখে নিই, কেমন ছিল আজকে সারা দিনের অবস্থান এবং দিনের শেষটাই বা কেমন ছিল। আপনারা দেখছেন ৬৬ পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,৭১৯ পয়েন্টে কিন্তু উঠে এসেছে। এবং আমরা যেটা দেখেছি যে সূচকের গতিটাও কিন্তু বাড়ছে, ডিএসসি প্রধান সূচক সেটিও কিন্তু বেশ উত্থানের দিকেই যাচ্ছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে। দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে ২২২টি, সেখানে অপরিবর্তিত রয়েছে ৪৫টি এবং দর হারিয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টার্নওভার যদি বলি, সেটা যে কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে ১৩৭১ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখছিলেন বা শুনছিলেন, অবশ্যই জানেন আজকে বাজারের যে অবস্থা, এই যে বাজারও আসলে বাজারের গতিতে চলছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ। আমরা ধরেন আপনার এই সরকারের আসার আগ থেকেই বলে আসছি যে একটা ক্রেডিবল ইলেকশন যদি হয় এবং যেই সরকারই ক্ষমতায় আসুক, তাহলে আমরা এটা বাজারে এটা রিফ্লেকশনটা দেখতে পারবো। আর বর্তমান সরকার যে ক্ষমতায় আসছে, আপনারা সবাই জানেন যে গত প্রায় ২ বছর ধরে সিন্স দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজিউম দ্য পাওয়ার, এই বিএনপি সরকার ক্লিয়ারলি বলে আসছে যে ক্যাপিটাল মার্কেট উইল বি ওয়ান অফ দেয়ার প্রায়োরিটিস, এবং এটা আমরা ম্যানিফেস্টোতে দেখতে পেয়েছি। এবং সো দ্য পিপল ডু বিলিভ দ্যাট এই সরকারের একটা কমিটমেন্ট আছে। আপনারা এটা সংসদে আপনার আলাপ আলোচনায় দেখতে পাচ্ছেন, আপনারা বাজেটে দেখতে পাচ্ছেন, বা আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স বিলও প্রচুর পরিবর্তন আসছে। তো এটা মোটামুটিভাবে একটা ক্যাপিটাল মার্কেট এনাবেল এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, এবং সেটার প্রতিফলন আজকে যেটা দেখা যাচ্ছে যে আপনার ১৩৭১ কোটি টাকার ভলিউম। আমরা তো সবসময় প্রায়োরিটিতে ভলিউমটাকে, এই ভলিউমটাই হচ্ছে আস্থার প্রতিফলন। আর ইন্ডেক্স ইজ দ্য ফলোয়ার। সেখানে আপনার ধরেন আমরা এটাকে নিয়ে যেতে চাচ্ছি ৩,০০০ কোটিতে। হ্যাঁ, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কি সম্ভব কিনা, বাট হ্যাঁ, ওভারনাইট সম্ভব না, কারণ এর মধ্যে আপনার কয়েকটা মেকানিক্যাল জিনিসও আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে T+2-তে আমাদের জন্য এই ট্রেডিংটা ২,০০০ কোটিতে নিয়ে যাওয়াটাই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। এটার অল্টারনেটিভ হিসেবে যেটা বাজেটে বলা হচ্ছে যে ট্রেডিং জিরোতে, T+0-তে এই মুহূর্তে না আনতে পারলে আমরা T+1-এ নিয়ে আসবো খুব শিগগিরই, এবং সেখানে আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি এই ভলিউমটা আমরা ৩,০০০ কোটিতে রিচ করে ফেলছি ইনশাল্লাহ। কিন্তু সেই ক্ষেত্রে ওই সময়টাতে যে 2+0-তে নিয়ে আসা, যেটা আপনি বলছেন যে কিছুক্ষণ আগে T+1-এ নিয়ে আসা, খুব শীঘ্রই নিয়ে আসার একটা চিন্তাভাবনা রয়েছে আপনাদের, কিন্তু সেটা ধাপে ধাপে T+0-তে যখন নিয়ে আসা হবে, সেই সময়টাতে আসলে বাজারে একটা হ্যাসেল বা বিভিন্ন ধরনের পরিস্থিতির তৈরি হবে কিনা? না, মোটেই না। কারণ শোনেন, সব কিছু এখন আপনার ভেরি টেকনোলজি বেসড। এখানে আপনার ধরেন আমাদের কোনো হিউম্যান টাচ নেই। তো এই কারণে বললাম যে আমরা T+0-তেই যাচ্ছি না, T+1-এ যাচ্ছি প্রথমে। কারণ এই যে নতুন T+1-এ যাওয়া, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে বাই অল দ্য স্টেক হোল্ডার্স, বাই দ্য ইনভেস্টার্স, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, এক্সচেঞ্জেস, তারপর আমাদের ব্যাংকিং সিস্টেমের সাথে একটা সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে। তো আমরা গ্র্যাজুয়ালি যাচ্ছি এই কারণেই, যাতে কোনো নয়েজ ক্রিয়েট না হয়। তা আমরা মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা খুব স্মুথলি এই ট্রানজিশনটা শেষ করতে পারবো। কিন্তু এখানে এটা আসলে প্রবাবিলিটির কথা মানে জানার জন্য যে পরবর্তীতে যদি আমরা দেখি যে T+0-তে যখন নিয়ে আসা হবে এবং ওই সময় যদি হচ্ছে সেই প্রেশারগুলো, ব্যাংকিং সিচুয়েশন বা ওভারঅল মার্কেট সিচুয়েশন সব কিছু মিলে যদি একটু এখানে একটা প্রেশার তৈরি হয়, সেক্ষেত্রে কি আবার পূর্বের অবস্থানে ফিরে আসার কোনো অপশন আছে? না, আমরা ফিরে আসতে হবে না। আপনি নিশ্চিত থাকেন যে আমরা যদি যাই, ফিরে আসতে হবে না। কারণ যাওয়ার আগে আমরা ট্রায়াল রান করব, আমরা টেস্ট বেসিসে অনেক দিন থাকবো, আমরা একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এটা মকে থাকবো। আমরা এমনভাবেই যাব যখন উইল বি 100% শিওর দ্যাট দেয়ার উইল বি নো নয়েজ।
জি, আমরা যদি একটু বেক্সিমকো লিমিটেড নিয়ে কথা বলি, যে গত ৯ জুন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু টানা একটা দরপতন হয়েছিল এই শেয়ারটির। ১১০ টাকা থেকে ২৫ টাকা ৬০ পয়সায় নেমে এসেছিল। সেখান থেকে আজকে ফার্স্ট আওয়ারে, অর্থাৎ প্রথম ৫ মিনিটে প্রথম যখন শুরু হয়েছে, সেখানেও কিন্তু শেয়ারটির দাম কমেছিল। সেই জায়গা থেকে পরবর্তীতে কিন্তু আবার রিবাউন্ড করেছে, অর্থাৎ শেয়ারের দামটা কিন্তু বাড়তির দিকে। এবং আমরা যদি একটু দেখি যে টার্নওভারের কথা বলি, যে এই শেয়ারটি টার্নওভারের সব অনেক বেশি, সেটা অনেক বেশি আসলে। তো এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, প্রথমে যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে কি, দেখেন আমরা সবসময় বলে আসছি বাজারকে বাজার মতো চলতে দিতে হবে। আপনার এই যে স্টক প্রাইস, দ্যাট হ্যাজ টু বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ইটসেলফ। এখন আপনি দেখেন যে ১১০ টাকায় যেটা আপনার ফ্লোর প্রাইসে ছিল গত প্রায় ৪ বছর ধরে, সেটা আমরা বলছি যে ইট ইজ নট রাইট, এবং যেটা অ্যাকচুয়াল প্রাইস সেখানেই বিনিয়োগকারীরা এই শেয়ারটা কিনে নেবে। আপনি দেখেন যে ধারাবাহিকভাবে পতন হয়েছে, আপনি যেটা বললেন, কিন্তু দ্য গুড থিং ইজ দেয়ার হ্যাজ বিন নো ইন্টারফেয়ারেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট, নো ইন্টারফেয়ারেন্স ফ্রম দ্য রেগুলেটর্স। ইন্টারফেয়ারেন্সটা এখন ধরেন গভর্নমেন্ট বা বিসিক ইচ্ছা করলে কিন্তু আবার একটা লেভেলে ফ্লোর প্রাইস দিতে পারতো আপনার, বা বিভিন্ন আরও দেয়ার আর মেনি আদার মেকানিজম, যে আমাদের 10% যে থ্রেশহোল্ডটা আছে অন দ্য আপসাইড অ্যান্ড লোয়ার সাইড, সেটাকে কমিয়ে আনতে পারতো। বাট দ্য গুড থিং ইজ দ্যাট কমিশন হ্যাজ ডান নাথিং অ্যাবসোলুটলি, যে এটা ছেড়ে দিয়েছে অন দ্য মার্কেট টু ডিসাইড। এবং মার্কেট ধরেন আপনি আজকে যে রিবাউন্ড করেন, আপনি যেটা বললেন যে 20 প্রথমে আপনার এটা একটু কমেই শুরু হলো, তারপরে এটা দেখা গেলো যে আপনার আপার থ্রেশহোল্ড লিমিট যেটা, সেটা টাচ করলো এবং প্রায় ৪ কোটি শেয়ার ট্রেড হয়েছে। কারণ হচ্ছে ইনভেস্টার্স দে ডু বিলিভ দ্যাট দিস ইজ দ্য রাইট প্রাইস। এখন আপনার এই যে আপনার বাউন্স ব্যাক, বাজারকে চলতে দেওয়ার জন্যই এটা এটা হয়েছে। তো আমরা সেই জিনিসটা সবসময় বলবো যে লেট দ্য প্রাইস ডিসাইড বাই দ্য মার্কেট ইটসেলফ। ফর আপনার ইনভেস্টার হাতে ছেড়ে দেন, ইনভেস্টর যে প্রাইসে ফিল করবে। ধরেন আপনার আজকে যদি এমন হতো যে ৫০ লাখ শেয়ার ট্রেড হয়েছে, ৪ কোটি শেয়ার ট্রেড হয়েছে, মানে যে দেয়ার আর এনাফ বায়ার্স ইন দ্য মার্কেট অ্যাট দিস প্রাইস। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি বলছিলেন যে আসলে বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমরা যদি একটু বিনিয়োগকারীদের সেফটি ইস্যুসটা যদি একটু চিন্তা করি, সেই জায়গা থেকে এই কোম্পানিটির প্রায় বিভিন্ন ব্যাংকে লোন আছে ৫০,০০০ কোটি টাকার মতো, সেখানে হচ্ছে খেলাপি ঋণ আছে প্রায় ৩২,০০০ কোটি টাকা, এবং ২৪টি প্রতিষ্ঠান বন্ধ। তো সেটা যদি বিনিয়োগকারীদের অ্যাঙ্গেলে যদি একটু জানতে চাই, এটা আসলে কতটা সেফটি তাদের জন্য? শুনুন, এটা ইট ইজ এ চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর দ্য ইনভেস্টার্স অ্যান্ড অলসো ফর দ্য রেগুলেটর্স। দেখেন আপনার এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করলো, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইমিডিয়েট প্রিভিয়াস গভর্নমেন্ট। কারণ কোম্পানিগুলি কখনোই বন্ধ করে দেওয়াটা বাই দ্য গভর্নমেন্ট, এটা ওয়াজ নট দ্য রাইট ডিসিশন। এখানে আপনার প্রায় ৪০-৫০ হাজার লোক ডিরেক্টলি এমপ্লয়েড ছিল। আপনি চিন্তা করেন যে কতটুকু ডিপেন্ডেন্সি ছিল, মানে ধরেন পার ওয়ার্কারের পিছিয়ে যদি ৩ থেকে ৪ জন লোক থাকে, প্রায় ১.৫ থেকে ২ লক্ষ লোক আপনার মানে অলমোস্ট আনএমপ্লয়েড হয়ে গেল, বা কোনো দে হ্যাভ নো মিনস অফ লিভিং। আচ্ছা, এরপরে তো আপনার বিনিয়োগকারীদের কথা তো কেউ কখনো চিন্তা করে না, সবাই চিন্তা করে যে ব্যাংক লোন। কিন্তু যদি কোম্পানিগুলি চলতো, তাহলে কোনো না কোনো ফর্মে ধরেন মার্জার হয়তো করা যেত, অ্যাকুইজিশন করা যেত, বাই আউট করা যেত, বাই ব্যাক করা যেত। কিন্তু আপনার অপশনগুলি কোনোটাই এক্সস্ট না করে যেটা করা হলো, সেটা হচ্ছে কোম্পানিগুলো বন্ধ করে দিল। কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম যারা হয়, তারা হচ্ছে এই সাধারণ বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী। কারণ আমাদের তো কোনো অ্যাক্সেস নাই টু দ্য ডিসিশন মেকিং, রাইট? এখন আপনার যেটা বললেন যে এটা তো মানে অনস্বীকার্য যে অনেকগুলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন গভর্নমেন্ট শুধু যে বেক্সিমকো না, যে ধরেন লিস্টেড যেই কোম্পানিগুলি আছে তাদের রং আপনার রেগুলেটরি ডিসিশন, গভর্নমেন্ট ডিসিশনের কারণে বন্ধ হয়ে গেছে, তাদেরকে কিভাবে রিওপেন করা যায়, রিভাইভ করা যায়, অথবা মার্জার অ্যাকুইজিশনের মাধ্যমে টিকিয়ে রাখা যায়, সেটা চেষ্টা করা উচিত আউটসাইড দ্য আমাদের যে নর্মাল সিস্টেম আছে সেই সিস্টেমে। কারণ একটা করে যদি কোম্পানি বন্ধ হয়, তাহলে আমি তো আবারও বললাম যে দেখেন 5টা ব্যাংক বন্ধ হয়ে গেল। এখন পর্যন্ত যে 5টা ব্যাংকের বিভিন্নভাবে বলা হলো যে ক্ষতিপূরণ দেওয়া হবে টু দ্য ইনভেস্টার্স, বাট দেয়ার হ্যাজ বিন নো ডিসিশন। তো এখন আপনার 5টা লিজিং কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে এই মার্কেটে আমরা কীভাবে আস্থা ফিরিয়ে আনবো? আমাদের তো অ্যাটলিস্ট উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য ইনভেস্টার্স। সেটাই আমরা করতে পারছি না। কিন্তু সেটা যে আমরা করতে পারছি না, সেটা কিন্তু আমাদের ফেলিওর না। হ্যাঁ, কোম্পানির ফেলিওর হচ্ছে, দ্য কোম্পানিজ ওয়ার নট রানিং প্রপারলি। বাট সেখানে যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা মনে করি না যে ইজ দ্য রাইট ডিসিশন। এখানে স্টেক হোল্ডারের মধ্যে একটা মিটিং, মানে আলাপ আলোচনা হওয়া উচিত যে কীভাবে, হাউ কুড উই এনশিওর দ্য প্রোটেকশন অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্স্ট। তারপরে আমরা ধরেন মেজর ডিসিশনে নিতে পারি। কিন্তু আমরা যারা বিনিয়োগকারী, যারা
টাকাটা লাগালো কোম্পানির পিছনে, এই যে কোম্পানি বছর পর বছর ইনভেস্ট করে আসলো এবং আপনি তাদের সাথে উইদাউট এনি কনসালটেশন আপনারা একটা ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা তো একটা ইনজাস্টিস, হ্যাঁ, জি। অ্যাবসোলিউট ইনজাস্টিস। তো এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমার আসলে প্রশ্নটা ছিল যে এই যে বেক্সিমকো লিমিটেডের এই যে যেটা বাউন্স ব্যাক আপনি বলছিলেন, তো সেটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে? যে না, আমি আমি তো আমি বললাম কিছুক্ষণ যে আগেই আপনার যে এই শোনেন, কোম্পানির একটা এগুলি স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল আমি স্টেটমেন্টের আমি কথা শুধু বলছি, সেই sorry, জায়গা থেকে যদি একটু বিবেচনা করেন। না, আমি শুধু বেক্সিমকোর কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ডিউরিং দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার অনেকগুলি কোম্পানি, লিস্টেড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া আছে। ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেন তাহলে একটা কোম্পানি কীভাবে চলবে? আমি বলছি যে এগুলি ডিসকাশনের ব্যাপার আছে ব্যাপক আকারে, ব্রডার পার্সপেক্টিভে। কারণ এই যে ধরেন আপনি এখন বেক্সিমকোর কথা বলছেন, বেক্সিমকোর তো আমি বলছি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, বাট দ্য ফ্যাক্টরিজ আর দেয়ার। এবং বেক্সিমকোর বা আপনার আরও অনেকগুলি কোম্পানি যাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের ফ্যাসিলিটিসগুলি আর স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস। হ্যাঁ, তো সেগুলিকে আপনাকে যে রিভাইভ করা যাবে না সেটা না, হ্যাঁ, রিভাইভ কীভাবে করা যাবে সেটা হচ্ছে আমি বলছি যে একটা ডিসকাশনের ব্যাপার। কিন্তু আমরা যদি একদম মানে ইফ ইউ জাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ড এবং বলি যে না এটা আর কিছু হবে না, তাহলে তো হবে না। বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচারস আর দেয়ার, দ্য বিজনেস কেসেস আর দেয়ার। হ্যাঁ, তো সেখানে এটা তো চেষ্টা করা উচিত, আমরা চেষ্টাই করি না। আমরা বলতে বোঝাচ্ছি যে আমাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি যারা আমরা কিনা ইনভেস্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা আশা করব যে নতুন তো কমিশন আসছে, এটা ইট শুড বি দ্যাট ইনিশিয়েটিভ শুড বি টেকেন বাই দ্য কমিশন ইটসেলফ। সেখানে স্টক এক্সচেঞ্জকে ইনভলভ করা উচিত, আমাদের করা উচিত, বাংলাদেশ ব্যাংক তো অবশ্যই করতে হবে এবং আদার্স ব্যাংক করে আমরা একটা এমন সলিউশনে আসা উচিত যে যে কোম্পানিগুলিকে বন্ধ করানো হয়েছে সেগুলি কিভাবে আমরা রিভাইভ করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রত্যাশা আমাদেরও বাজারের গতিতেই চলুক এবং টার্নওভার নিয়ে যেটা আপনি প্রত্যাশা করছিলেন সেই অনুযায়ী চলুক বাজার। ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ভেরি মাচ। আজকে আমাদের সঙ্গে থ্যাংক যুক্ত ইউ। হবার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।